সকলকে আমার দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবলম্বনে বিজ্ঞান দাদা মশাই, নীলমণি বাবুকে তোমার এত কেন ভালো লাগে? আমি তো বুঝতে পারিনি। এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে শক্ত প্রশ্ন। এর ঠিক উত্তর কজন লোকে দিতে পারে? তোমার আমি রাখো, আমার এলোমেলো আগোছালো লোককে মেয়েরা দেখতে পারে না। ওটা তো হলো সার্টিফিকেট, অর্থাৎ লোকটা খাঁটি পুরুষ মানুষ। জানো না তুমি উনি কথায় কথায় কিরকম হুলস্থুল বাঁধিয়ে তোলেন। হাতের কাছে যেটা আছে সেটা ওর হাতেই থাকে না, সেটা উনি খুঁজে বেড়ান পাড়ায় পাড়ায়। ভক্তি হচ্ছে তো লোকটার উপরে, কেন শুনি? হাতের কাছের জিনিসটাই যে সবচেয়ে দূরে সে কজন লোকে জানে, অথচ নিশ্চিন্ত হয়ে থাকে। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। যেমন তুমি আমাকে তুমি খুঁজে পাওনি বুঝি? খুঁজে পেলে যে রস আনা যেত, যত খুঁজছি তত অবাক হচ্ছি। আবার তোমার হেয়ারে উপায় নেই দিদি, আমার কাছে আজও তুমি সহজ নাও, নিত্যনতা। কুসুমি দাদা মশাই গলা জড়িয়ে ঘুরে বললে, দাদা মশাই এটা কিন্তু শোনাচ্ছে ভালো, কিন্তু ও কথা থাক। নীলুবাবুর বাড়িতে কাল কিরকম হুলস্থুল বেঁধেছিল সে খবরটা বিধু মামার কাছে শোনো না। কি গো মামা, কি হয়েছিল শুনি? অদ্ভুত, বিধু মামা বললেন পাড়ায় রব উঠলো, নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না। মুচ পড়ে গেল মশারির চালে পর্যন্ত। ডেকে পাঠালে পাড়ার মাধুবাবুকে, বললে ও মাধব, আমার কলমটা। মাধুবাবু বললেন জানলে খবর দিত। ধোবাকে ডাক পড়লো হারুন আফিদকে। আরে শুদ্ধ সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, তখন তার ভাগ্নে এসে বললে যে কলম তো তোমার কানেই আছে গোজা। তখন কোনো সন্দেহ রইল না, তখন ভাগ্নের গালে এক চড় মেরে বললে, বোকা কোথাকার, যে কলমটা পাওয়া যাচ্ছে না সেটাই খুঁজছি। রান্নাঘর থেকে স্ত্রী বেরিয়ে এলো, বললে বাড়ি মাথায় পড়েছো দিয়ে। নীলু বললে যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি না। বৌদি বললে যেটা পেয়েছো সেটা দিয়েই কাজ চালিয়ে নাও, যেটা পাওনি সেটা কোথাও পাবে না। নীলু বললে অন্তত সেটা পাওয়া যেতে পারে কুন্ডুদের দোকানে। বৌদি বললে না গো, দোকানে সব সে মাল মেলে না। নীলু বললে তাহলে সেটা চুরি গিয়েছে। তোমার সব জিনিসই তো চুরি গিয়েছে, যখন চোখে পাও না দেখতে। এখন চুপচাপ করে এই কলম নিয়ে লেখো, আমাকেও কাজ করতে দাও। পাড়া শুদ্ধ অস্থির করে তুলেছ। সামান্য একটা কলম পাবো না কেন শুনি? বিনি পয়সায় মেলে না বলে দেবো টাকা? ওরে ভূত, আগে টাকার থলিটা যে খুঁজে পাচ্ছি না। ভূত বললে সেটা যে আপনার জামার পকেটে। তাই নাকি? পকেট খুঁজে দেখলে থলে আছে, থলিতে টাকা নেই। টাকা গেল কোথায়? বুঝতে পেরোলো টাকা, ডেকে পাঠালো ধোবাকে। আমার পকেটের থেকে টাকা গেল কোথায়? ধোবা বললে আমি কি জানি, ও জামা কারণ জামা আমি কাছি। ডাকলো ওসমান দর্জিকে, আমার থলি থেকে টাকা গেল কোথায়? ওসমান রেগে উঠে বললে আছে আপনার লোহার সিন্ধুকে। জামাই বাড়ি থেকে স্ত্রী ফিরে এসে বললে হয়েছে কি? নীলমণি বললে বাড়িতে ডাকাত পুষেছি, পকেট থেকে টাকা নিয়ে গেছে। স্ত্রী বললে হায় রে কপাল, সেদিন যে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া শোধ করে দিলে 35 টাকা। তাই নাকি? বাড়িওয়ালা যে বাড়ি ছাড়বার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছিল, তুমি ভাড়া শোধ করে দিয়েছিলে তারপরে। সে কি কথা? আমি যে বাদুর বাগানে নিমচাঁদ হালদারের কাছে গিয়ে তার বাড়ি ভাড়া নিয়েছি। স্ত্রী বললে বাদুর বাগান, সে আবার কোন ছিল? নীলমণি বললে রোশো, ভেবে দেখি সে যে কোন গলিতে কোন নম্বরে তা তো মনে পড়ছে না ঠিক, কিন্তু লোকটির সঙ্গে আমার লেখাপড়া হয়ে গেছে, 1.5 বছরের জন্য ভাড়া নিতে হবে। স্ত্রী বললে বেশ করেছো, এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কে? নীলমণি বললে সেটা তো ভাবনার কথা। আমি ভাবছি সেটা তো ভাবনার কথা নয়, আমি ভাবছি কোন নম্বর বলি। আবার আমার নোটবুকে আছে বাদুর বাগানের বাসা লেখা আছে।
ভাগ্নে বললে, মামা মনে নেই সেটা তুমি দিদিকে দিয়েছিলে স্কুলের কপি লিখতে? তোর দিদি কোথায় গেল? তিনি তো গেছেন এলাহাবাদের মেসোমশাইয়ের বাড়িতে। মুশকিলে ফেললে দেখছি। এখন কোথায় খুঁজে পায় কোন গলি কোন নম্বর? এমন সময় এসে পড়লো নীলচাঁদ হালদারের কেরানি। সে বললে, বাদুর বাগানের বাড়ির ভাড়া চাইতে এসেছি। কোন বাড়ি? সেই যে 13 নম্বর শিবু সমান্তরের গলি। বাঁচা গেল, বাঁচা গেল। শুনছো গিন্নি, 13 নম্বর শিবু সমান্তরের গলি। আর ভাবনা নেই। শুনে আমার মাথা মুন্ড হবেটা কি? একটা ঠিকানা তো পাওয়া গেল। সে তো পাওয়া গেল, এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কেমন করে সে কথা পরে হবে। কিন্তু বাড়ির নম্বর 13, গলির নাম শিবু সমান্তরের গলি। কেরানির হাত ধরে বললে, ভায়া বাঁচাবে আমাকে। তোমার নাম কি বলো? আমি নোট বইয়ে লিখে রাখি। পকেট চাপিয়ে বললে, ওই যা, নোট বই আছে এলাহাবাদে, মুখস্থ করে রাখবো 13 নম্বর শিবু সমান্তরের গলি। কুসুমি বললে, এই কলম হারানো ব্যাপারটা তো সামান্য কথা। যেদিন ওর এক পাটি চটি জুতো পাওয়া যাচ্ছিল না, সেদিন নীলমণি বাবুর ঘরে কি ধুমধুমারি বেঁধে গেছিল। ও স্ত্রী ফোন করলেন তিনি বাপের বাড়ি চলে যাবেন। চাকর বাকররা একজোট হয়ে বললেন, যদি এক পাটি চটি নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা দেবে। তার উপরে সে চটিতে 3 তালি দেওয়া। আমি বললাম, খবরটা আমারও কানে এসেছিল, দেখলেন ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে। গেলুম নীলুর বাড়িতে, বললুম, ভায়া তোমার চটি হারিয়েছে? সে বলল, দাদা হারায়নি, চুরি গিয়েছে, আমি তার প্রমাণ দিতে পারি। প্রমাণের কথা তুলতেই আমি ভয় পেয়ে গেল। লোকটা বৈজ্ঞানিক, একটা দুটো তিনটে করে যখন প্রমাণ বের করতে থাকবে তখন আমার নাওয়া খাওয়া ঘুচে যাবে। আমাকে বলতে হলো নিশ্চয়ই চুরি গিয়েছে। তখনকার মতো অবশ্য অনেক কিছু করে ঠান্ডা করেছিলাম, কিন্তু সেই চটি বেরোলো বিছানার নিচে থেকে। নীলুর পেয়ারের কুকুর সেই চটি নিয়ে আনন্দে ছেঁড়াছেড়ি করেছে। নীলুর সবচেয়ে দুঃখ হলো চটির সন্ধান পেয়ে তার প্রমাণ গেল মারা। কুসুমি বললে, আচ্ছা দাদামশাই, মানুষ এত বড় কেন বোকা হয়? আমি বললাম, অমন কথা বলো না দিদি, অঙ্কশাস্ত্রেও পণ্ডিত, অঙ্ক কষে ওর বুদ্ধি এত সূক্ষ্ম হয়েছে যে সাধারণ লোকের চোখে পড়ে না। আমি বললুম, ওর ঘর কন্যা তিরিং বিরিং করে লাফাতে লাফাতে চলবে। কুসুমি বললে, এতক্ষণে বুঝলুম এই লোকটা কলমই বা হারায় কেন, এক পাটি চটি বা হারায় কেন। আর তুমি বা কেন ওকে এত ভালোবাসো? যত পাগলের উপর তোমার ভালোবাসা, আর তারাই তোমার চারিদিকে এসে জোটে। দেখো দিদি, সব শেষে তোমাকে একটা কথা বলে রাখি। তুমি ভাবছো নীলু লক্ষ্মী ছাড়াকে নিয়ে তোমার বৌদি রেগেই গেছে? গোপনে তোমাকে জানাচ্ছি, একেবারে তার উল্টো। ওরই এলুমালু